কাজ চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন আমিনুল হক। এখনো নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেনি বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন ডেভ ওয়াটমোর। নাহিদ রানার না থাকাকে দুর্ভাগ্যজনক বললেন সাবেক লাল সবুজ কোচ। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। সাময়িক বহিষ্কার করলেন প্রশাসককে। বরাদ্দ দেয়া সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশ। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে অদ্ভুতরে ব্যাখ্যা বাফুফের। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তদন্ত করতে নারাজ সভাপতি। এবং রোজারিওতে পারিবারিকভাবে অনুষ্ঠিত হলো লিওনেল মেসির বাবার শেষকৃত্য। আর্জেন্টাইন অধিনায়ক উপস্থিত থাকলেও ছিল কঠোর গোপনীয়তা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। সেপ্টেম্বরে কি আদৌ মাঠে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজ? বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও অনেকটা গা ছাড়া ভাব ভারতীয়দের। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে নিয়মিতই যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও নাকি নিজেদের দেশের সরকারের কাছে অনুমতিই চায়নি বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের সবচেয়ে কঠিন 2 মাস হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ। কিন্তু 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে 2024 ও 25 সালে 2 দফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে এক্সিলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি। ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যর্থতা চোখে পড়েছে সাবেক টাইগার কোচ ডেভ ওয়াটমোরের। অনুশীলনেও ঘাটতি দেখছেন তিনি। তার বিশ্বাস, সেরা প্রস্তুতি নিয়েই অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এছাড়া নাহিদ রানার না থাকা দুর্ভাগ্যজনক বলে মনে করেন টাইগারদের সাবেক এই কোচ। 2003 থেকে 2007 বাংলাদেশের দায়িত্ব সামলেছেন ডেভ হোয়াটমোর। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম টেস্ট সিরিজ জয়, বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে টাইগাররা জয় পেয়েছে এই কোচের অধীনেই।
সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা তার হাতেই গড়া। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে জড়িত হোয়াটমোর আরও একবার বাংলার মাটিতে পা দিয়েছেন এই ওজি। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। সবাই বেশ আশাবাদী যে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসটা নিজেদের মতো হয়নি, তবে প্রথম ইনিংসে মিরাজ দুর্দান্ত খেলে সেঞ্চুরি পেয়েছে। কিন্তু সব খেলোয়াড়দের ভিন্ন পরিবেশে আরো ভালো করতে হবে। অনুশীলনে ঘাটতি রয়েছে, তারা নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুতি নেবে যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে মোকাবিলা করতে পারে। অস্ট্রেলিয়া সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন টাইগার পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি আর বাউন্সে দারুণ কার্যকর হতেন এই পেসার, কিন্তু ইনজুরিতে তার না থাকা বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন হোয়াটমোর। হ্যাঁ, রানা ভালো প্লেয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক সে শতভাগ ফিট নেই। বাংলাদেশের পেসাররা ভালো করছে, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের সবসময় ভালো পেসার ছিল। এই অঞ্চলে মূলত তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলে এবং এই দেশও এর ব্যতিক্রম নয়। লঙ্কান প্রিমিয়ার লিগ মাতিয়ে দেশে ফিরলেন তাওহিদ হৃদয়। শিরোপা জিততে না পারলেও ক্রিকইনফোর হিসেবে এলপিএল এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার ব্যাটার। 5 ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেটে 150-র বেশি রান করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক। লঙ্কা দ্বীপ জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে। লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলে ঢাকায় পা রাখলেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। টুর্নামেন্ট জুড়ে তার উইলো থেকে এসেছে একের পর এক নান্দনিক ইনিংস। কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো ব্যাটিংয়ে লঙ্কান ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। এবারের এলপিএলে বাংলাদেশি তারকা ধারাবাহিকভাবে রান করে গেছেন। 4 ছক্কার ফুল ঝুড়িতে স্ট্রাইক রেট কিংবা গড় সবখানেই ছিলেন দুর্দান্ত। মিডল অর্ডারে নেমে দলের হাল ধরা কিংবা ডেথ ওভারে বোলারদের ওপর চড়াও হওয়া, সব ভূমিকায় লেটার মার্কসই দিতে হবে তাকে। শুধু বাংলাদেশের ক্রিকেট ভক্তরাই নন, তার এই পরিণত ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে খোদ লঙ্কান কিংবদন্তিদের মুখেও। তবে এলপিএলের এই সাফল্য গাথা এখন অতীত। হৃদয়ের লক্ষ্য এবার জাতীয় দলের আসন্ন মিশন। ফ্র্যাঞ্চাইজি লিগের এই আত্মবিশ্বাসকে পুঁজি করে লাল সবুজের জার্সিতেও রানের ফোয়ারা ছোটাতে চান ডানহাতি এই হার্ড হিটার। সামনেই দেশের বড় খেলা। সবকিছু ঠিক থাকলে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশে আসবে ভারত দল। আর সেখানে হৃদয়ের এই দুর্দান্ত ফর্ম স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকেও। লঙ্কান লিগে হৃদয়ের এই রাজকীয় পারফরমেন্স কেবল তার একার নয়, দেশের ক্রিকেটের জন্য বড় এক বিজ্ঞাপন। ভক্তদের প্রত্যাশা ব্যাটের এই ধার বজায় থাকবে আসন্ন আন্তর্জাতিক মঞ্চেও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বর্তমান প্রশাসককে সাময়িক বহিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম এলাকায় থাকা সব দোকানের চুক্তি বাতিল করে সেগুলো বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি। ড্রেসিং রুম, প্রেস বক্স সহ পুরো স্টেডিয়াম সংস্কার করে স্টেডিয়ামটি দ্রুত বাফুফেকে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। ঢাকার মাঝে শুধুমাত্র ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। মূল মাঠের কার্যক্রম চলমান থাকলেও আনুষাঙ্গিক সবকিছুই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ড্রেসিং রুম থেকে শুরু করে প্রেস বক্স, রুগ্ন দশা সর্বস্তরে, যেন দেখার কেউ নেই। মাস দুয়েক আগে স্টেডিয়ামটি পরিদর্শন করে বেশ কিছু সংস্কারের কথা বললেও ছিল না কোনো অগ্রগতি। এদিন আবারও মাঠ পরিদর্শনে আসেন আমিনুল হক। অবস্থার উন্নতি না হওয়ায় সরাসরি অ্যাকশনে প্রতিমন্ত্রী। সাময়িক বহিষ্কার করলেন স্টেডিয়ামের প্রশাসক শফিক কামাল স্বপ্নিলকে। স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই, এবং সর্বোপরি আমাদের যে আপনাদের যে মিডিয়ার যারা প্রেস বক্স, সেটার অবস্থাও একদম যাচ্ছে তাই আমি বলবো। এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না। প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি, এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরের অবস্থার মতো বাজে অবস্থা বাইরেও। স্টেডিয়ামের নিচের দোকানগুলোতে চলছে অবৈধ অটো রিকশার বাণিজ্য। এবার কঠোর সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর, বাতিল করা হচ্ছে সব দোকানের চুক্তি। স্টেডিয়ামের চারপাশে আমাদের বিগত সময়ে স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য
ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না, এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। সেগুলোকে রোধ করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে স্পোর্টসের যেই ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। স্টেডিয়াম এলাকা পরিচ্ছন্ন রাখতে দোকান ভাড়ায় যাবে না ক্রীড়া মন্ত্রণালয়। জায়গাগুলো ফুটবলের বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে মাঠ সংস্কার করে ফুটবল ফেডারেশনকে দেয়া হবে কমলাপুর স্টেডিয়াম। আমরা আর এখানে দোকান দিতে চাই না, আমরা এখানে স্পোর্টসের, যেমন আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন বিভিন্ন পর্যায়ের ক্লাব রয়েছে, তাদের জন্য ছোট ছোট রুম দেওয়া, বা আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, বা ইভেন তো আপনাদেরও যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদেরও একটি বসার যাতে উপযোগী একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। আমরা চাই যে একদম স্পোর্টস রিলেটেড এই পরিবেশটি থাকুক। এছাড়াও উন্নত বিশ্বের মতো কমলাপুর স্টেডিয়ামে বিনোদন ক্লাব করার বিষয়েও ভাবছেন বলে জানান আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তবে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিজ থেকে কোনো তদন্ত করবে না ফেডারেশন। এদিকে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে ফেডারেশন। ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোনো খেলা না থাকায় আপাতত বিশ্রামে সময় কাটাচ্ছেন লাল সবুজের ফুটবলাররা। এর মাঝে বাংলাদেশ ফুটবল লিগের বেশ কয়েকটি ক্লাবের ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান। অনেকে আবার সেরেছেন দলবদল। তবে রাকিব, মোরসালিন, রহমত, ফাহিম, আলামিনরা ঠিকই মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। না, কোনো প্রফেশনাল লিগ নয়, বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট কিংবা পাড়া মহল্লার ম্যাচ খেলে বেড়াচ্ছেন তারা। তাদের খেলার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে সমালোচনার ঝড়। অথচ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কারোই চোখে পড়েনি বিষয়টি। ক্লাবের বাইরে, ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না, বাট এরকম কোনো অভিযোগ, এরকম কোনো এভিডেন্স আমরা চাইও নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এখনো দেয়ও নাই। তো আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না অগ্রিমভাবে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপের মাঠে খেলাটা কতটা যৌক্তিক, আর যেসব মাঠে হয় এসব খেলা তার বেশিরভাগই অনুপযোগী, যেখানে থাকে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই তো এই বিষয়ে কঠোর হচ্ছে ফেডারেশন। বাফুফের নজরে এলে কিংবা কোনো অভিযোগ পেলে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না। এদিকে কক্সবাজারের রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে বাফুফে। যদিও এর জন্য খরচ করতে হবে 1 লাখ টাকা। জমি হাতে পেলেই ফিফার সঙ্গে পরবর্তী পর্যায়ের বাজেট নিয়ে আলোচনা করবে ফেডারেশন। 1 লাখ 1 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। এবং আগে যে ফিফার একটা ডিজাইন করা ছিল সেই ডিজাইনটাকে আগে ছিল 25 একরে, এখন 15 একরে কিভাবে আমরা রিড্র করতে পারি সেই জিনিসটা আমরা এই জমিটা পাওয়ার পরে আমরা দেখব। ঘরোয়া লিগের ক্লাবগুলো ফিফা নিষেধাজ্ঞা ওঠাতে ব্যর্থ হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার কথা জানান বাফুফের সভাপতি। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত বাফুফে নিবে না বলেও জানান তাবিথ আউয়াল। আমি ইসির সাথে কথা না বলে কিছু বলতে চাচ্ছি না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে এসে প্রথমবারের মতো যশোরে অনূর্ধ্ব-20 দলের সঙ্গে অনুশীলন করেছেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অ্যাডাম আব্বাস। মায়ের দেশের জার্সি গায়ে মাঠে নামা তার জন্য সম্মানের বলে মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলের সাবেক উইঙ্গার। নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে বাংলাদেশের মূল দলে খেলার স্বপ্ন দেখছেন তিনি। অ্যাডামকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে নতুন হেড কোচ জেরার্ড এমলিন জোরেনসেন। বিদেশের মাটিতে বেড়ে ওঠা ফুটবলের হাতে খড়ি ইংল্যান্ডে, তবুও শিকড়ের টানে লাল সবুজের ঠিকানায় অ্যাডাম আব্বাস। শনিবারই এসেছেন বাংলাদেশে। এক রাতের ব্যবধানে যশোরে নতুন সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন। অচেনা পরিবেশ, নতুন মুখ, নতুন কোচ, তবুও বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেল এই তরুণকে। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া, বল পায়ে দক্ষতা আর আক্রমণে নিজের সামর্থ্য দেখানোর চেষ্টাতেই কেটেছে প্রথম সেশন।
অ্যাডাম বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে, খেলেছেন বার্লিন অনূর্ধ্ব 18 দলেও। তবে ইনজুরির কারণে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি তার। এবার লাল সবুজের দেশে শুরু করলেন নতুন স্বপ্নযাত্রা। বাংলাদেশে এসে মাঠে নামতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তারা দারুণ এক ফুটবল সমর্থক গোষ্ঠী। এ দেশটার হয়ে খেলতে পারা আমার জন্য সম্মানের। এ দেশকে ঘিরে আমার স্বপ্ন অনেক বড়। আমি সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই এবং অনেক জয় উপহার দিতে চাই, যার জন্য কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে আরো প্রস্তুত করব। অবশ্য আব্বাসের বাংলাদেশে আসার গল্পটা শুধু ফুটবল নয়, এ দেশটার সঙ্গে তার পরিবারের সম্পর্কটা আরো গভীর। নানা নানি বাংলাদেশি, মা ব্রিটিশ, বাবা জ্যামাইকান। এছাড়া সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী সহ আরো বেশ কজন প্রবাসী ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলতে দেখাও বদলেছে তার ভাবনা। আমি অনেকদিন ধরেই বাংলাদেশ দলকে ফলো করছি। হামজা চৌধুরী এবং এখানে খেলা আমার বয়সী অনেক ফুটবলার সম্পর্কে জানতাম। তারপর একটা পেজের মাধ্যমে যোগাযোগ করি, সেখান থেকেই সব শুরু। এছাড়া এটা আমার মায়ের দেশ। এখানে আসায় পরিবারের সবাই গর্বিত। আমাদের সামনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে আশা করছি বড় সফলতা এনে দিতে পারবো। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আব্বাসকে নিয়ে নতুন হেড কোচের স্বপ্ন আরো বড়। অনূর্ধ্ব 20-এর পুরো দলটাই বিশেষ পরিকল্পনায় প্রস্তুত করছেন কোচ জেরার্ড এমলিন জোন্স। শুধু বয়স ভিত্তিক টুর্নামেন্ট নয়, তার লক্ষ্য বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করা। অ্যাডাম পেশাদার, ভদ্র ও শেখার আগ্রহ আছে। তাকে একজন দক্ষ গোল স্কোরার হিসেবে তৈরি করার বিশেষ পরিকল্পনা আছে। এছাড়া এই দলটাকে নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আমি শুধু এই টুর্নামেন্টের জন্য নয়, বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে চাই। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপার পর এবার বাংলাদেশের চোখ এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। সেপ্টেম্বরে উজবেকিস্তানে সেই লড়াইয়ে অ্যাডামের অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি বাড়াবে কয়েক গুণ। তামিম হোসেন, সময় সংবাদ। ফুটবল মাঠে যার হাত ধরে স্বপ্নের শুরু, সেই বাবাকে এবার শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। 68 বছর বয়সে মারা গেছেন আর্জেন্টাইন মহাতারকার বাবা হোর্হে মেসি। রোজারিওতে হয়েছে তার শেষকৃত্য। বাবাকে হারিয়ে শোকাহত বিশ্বজয়ী মেসিকে ঘিরে ফুটবল বিশ্বেও নেমে এসেছে শোকের ছায়া। ফুটবল মাঠে মেসির প্রতিটি সাফল্যের পেছনে ছিলেন একজন নীরব সঙ্গী, তার বাবা হোর্হে মেসি। ছোটবেলা থেকেই ছেলের প্রতিভায় বিশ্বাস রেখেছিলেন তিনি। মেসির ফুটবল যাত্রার কঠিন সময়গুলোতে ছিলেন সবচেয়ে বড় আশ্রয়। মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। সেই সিদ্ধান্ত থেকে শুরু করে লা মাসিয়ায় বেড়ে ওঠা এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠা, এই দীর্ঘ পথ চলায় ছেলের পাশে ছিলেন হোর্হে। শুধু বাবা নন, দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্বকাপ জয়ের মতো ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনও বাবাকে পাশে রেখেই পেয়েছেন মেসি। তবে শেষ কয়েক বছরে হোর্হের অসুস্থতা ছিল তার ব্যক্তিগত জীবনের বড় দুশ্চিন্তা। 2026 বিশ্বকাপেও বাবার শারীরিক অবস্থার খবর রাখছিলেন নিয়মিত। শনিবার 68 বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে ফেরেন মেসি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে রবিবার সম্পন্ন হয় শেষকৃত্য। হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা, নিউ ওয়েলস ওল্ড বয়েজ সহ ফুটবল বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। যে মানুষটি ছেলের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছিলেন, তার বিদায়ে শোকের ছায়া নেমেছে মেসির জন্ম শহরেও। একদিন যে বাবা ছোট্ট লিওনেলকে নিয়ে দেখেছিলেন ফুটবলের বড় স্বপ্ন, সেই স্বপ্নই একসময় পৌঁছেছে বিশ্বজয়ের মঞ্চে। আজ সেই বাবা নেই। বিশ্বের কাছে তিনি লিওনেল মেসি, কিন্তু বাবার কাছে ছিলেন শুধু তার ছেলে। আর সেই পরিচয়েই এবার বাবাকে শেষ বিদায় জানালেন ফুটবলের মহাতারকা। নূরে জান্নাত, সময় সংবাদ। এর আগে শেষবারের মতো বাবাকে দেখতে আর্জেন্টিনার রোজারিওতে যান মেসি। সঙ্গে ছিলেন মা সেলিয়া সহ পরিবারের অন্য সদস্যরা। এদিকে ইন্টার মায়ামির ম্যাচে মেসির বাবার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গোল করে মেসিকে উৎসর্গ করেন সতীর্থ রদ্রিগো দে পল। প্রিয় শহর রোজারিওতে কতবারই তো যাওয়া হলো মেসির, তবে এবারের যাত্রাটা সবচেয়ে বেদনা বিধুর। বাবা হারানোর শোকে কাতর মেসি ফিরেছেন আপন বাড়িতে বাবা হোর্হে মেসিকে শোক বিদায় জানাতে, যাকে ছাড়া আজকের মেসির অস্তিত্বটাই ছিল অসম্ভব।
বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র ফোর্ট লডারডেল থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশ্যে রওনা হন মেসি। মা সেলিয়া, স্ত্রী আন্তোনেলা রকুজ্জো সহ পুরো পরিবারের গন্তব্য হোর্হে মেসির শেষকৃত্য। এমন দুঃসময়ে সমবেদনা জানাতে মেসির বাড়ির আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত সমর্থকরা। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, হোর্হে মেসির শেষকৃত্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। তবুও থামানোর উপায় নেই মেসি ভক্তদের। রাত থেকে ভোর পর্যন্ত মেসির বাড়ির পাশে অপেক্ষমান তারা। পতাকায় হোর্হে মেসির নাম লিখে সম্মান জানাচ্ছেন অনেকে। বাবাকে হারানো মেসির জীবনে এক অপূরণীয় ক্ষতি মনে করেন তার স্বজন ও এলাকার মানুষ। প্রথমে গুগলে দেখে আমি বিশ্বাস করিনি। বিশ্বকাপের সময়ও মেসির বাবার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু যখন এবার এই দুঃসংবাদের সত্যতা পেলাম সত্যিই খারাপ লাগলো। তাকে দেব বলে দেশের পতাকা সংরক্ষণে রেখেছি। হোর্হে মেসি অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন। আপনি দেখবেন মেসিও ঠিক একই চরিত্রের মানুষ। এই পরিবার কখনোই কোনো প্রতিবেশীদের সাথে বিবাদে লিপ্ত ছিল না। হোর্হে মেসি ছেলেকে সবসময় তার সাথে রাখত। পরিবারের ভালোর জন্য সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। মেসির আজকের ক্যারিয়ারের তার বাবার অবদান অনেক। হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সহ বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সংস্থাগুলো। শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশনা দিয়েছে এএফএ। শোক সন্তপ্ত মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তার সতীর্থরাও। মেসির বাবাকে স্মরণ করা হয় ইন্টার মায়ামির ম্যাচেও। গোলের পর জার্সির নিচে পরিহিত মেসির জার্সি প্রদর্শন করে গোলটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করেছেন রদ্রিগো ডি পল। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মায়ামিতে দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি। পরদিনই MLS-এর লিগস কাপে মন্টেরির বিপক্ষে খেলার কথা ছিল তার। সে সময়ই আসে দুঃসংবাদ। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 68 বছর বয়সী হোর্হে মেসি। 39 বছর জীবনে যিনি ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে চলা সমালোচনার কড়া জবাব দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কয়েক পাতার এক বিবৃতিতে ফিফা জানায়, কিছু পক্ষ ফিফা ও প্রেসিডেন্টকে দুর্বল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিহত করবে তারা। এছাড়া ইনফান্তিনোর প্রেমের গুঞ্জনও ভিত্তিহীন বলে দাবি করা হয় বিবৃতিতে। এমন কর্মকাণ্ডের জন্য ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারটি কি এবার সত্যিই নড়বড়ে? একদিকে পদত্যাগের দাবি, অন্যদিকে উয়েফার প্রকাশ্য অনাস্থা। এর সঙ্গে যোগ হয়েছে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার ধাক্কা। সব মিলিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন উত্তাপ তুঙ্গে, তখনই কঠোর বার্তা দিয়েছে ফিফা। এটা ক্রমশই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও সভাপতিকে দুর্বল করতে সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিফা সভাপতির নির্বাচন নিয়ে এমন কোনো প্রতিক্রিয়া আমরা সমর্থন, সহযোগিতা বা সহায়তা করব না, যা ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কারা ইনফান্তিনোর বিরুদ্ধে এই প্রচেষ্টায় যুক্ত, বিবৃতিতে তাদের নাম প্রকাশ করেনি ফিফা। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এমন কঠোর অবস্থানে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা? এর পেছনে আছে গত কয়েক সপ্তাহের একের পর এক ঘটনা। বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক সত্ত্ব থেকে প্রায় $4.2 বিলিয়ন তোলার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু পরিকল্পনা সামনে আসতেই আপত্তি তোলে উয়েফা, কনকাকাফ, এএফসি এবং ফিফার কয়েকজন শীর্ষ কর্মকর্তা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যখন ইনফান্তিনোর পদত্যাগের দাবিও সামনে আসে। ফিফা প্রেসিডেন্ট গণতান্ত্রিকভাবে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে নির্বাচিত হয়েছেন এবং এখনও তাদের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছেন। একদিকে ইউরোপীয়দের অনাস্থা, অন্যদিকে ফিফার সদস্যদের বড় একটি অংশের সমর্থনের দাবি। লড়াইটা এখন কেবল একজন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব ও ক্ষমতার কাঠামো নিয়েও। এরই মধ্যে ইনফান্তিনোর উয়েফাতে থাকাকালীন পুরনো প্রেমের একটি বিষয়ও নতুন করে আলোচনায়। এক সাবেক উয়েফা কর্মীকে দেয়া অর্থ নিয়ে প্রশ্ন তুলেছে একটি সংবাদ মাধ্যম। ইনফান্তিনো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও দিয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা।
অনুমান কিংবা ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত না। কোনো ভিত্তিহীন অভিযোগ বারবার বলা হলেই সেটা সত্য হয়ে যায় না। সমালোচনা করার সুযোগ সবার আছে, কিন্তু সেই সুযোগে তথ্য বিকৃত করে ভিত্তিহীন অভিযোগকে বড় করে বিভ্রান্তি তৈরি করা যাবে না। কোনো প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হলে ফিফা তার কঠোর প্রতিবাদ করবে। ইনফান্তিনো অবশ্য নেতৃত্বের প্রশ্নে একেবারে একা নন। এমন প্রক্রিয়ায় তাকে সভাপতির চেয়ার থেকে সরানোকে সমর্থন দেবে না দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও পূর্ণ সমর্থন দিয়েছে ইনফান্তিনোকে। তামিম হোসেন, সময় সংবাদ। হুলিয়ান আলভারেজকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করেছে বার্সেলোনা এবং আর্সেনাল, এবং তাকে পেতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে নারাজ অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন সিদ্ধান্তটা অনেকটাই আলভারেজের হাতে। ছুটি শেষে অ্যাটলেটিকোয় ফিরেই ক্লাবের সঙ্গে কথা বলবেন তিনি। তখনই জানা যাবে আলভারেজ মাদ্রিদে থাকছেন নাকি বার্সেলোনা বা আর্সেনাল কোথায় শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের অনড় অবস্থান, অন্যদিকে বার্সেলোনার মরিয়া চেষ্টা, মাঝখানে হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা স্ট্রাইকারকে নিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ট্রান্সফার নাটক। আলভারেজকে নিজেদের আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দুতে চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো। সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য তাদের প্রথম পছন্দ এই আর্জেন্টাইন। কিন্তু বার্সেলোনার পথে সবচেয়ে বড় বাধা অ্যাটলেটিকো মাদ্রিদ। দক্ষিণ কোরিয়ার সিওলে প্রাক মৌসুম প্রস্তুতির সময়ও কোচ দিয়েগো সিমিওনে পরিষ্কার করে দিয়েছেন আলভারেজ অ্যাটলেটিকোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ, তাই তাকে ছাড়ার কোনো ইচ্ছে নেই ক্লাবটির। সিমিওনের এই অবস্থান বার্সেলোনার পরিকল্পনা বদলাতে পারেনি, বরং এখন তারা তাকিয়ে আছে আলভারেজের নিজের সিদ্ধান্তের দিকে। ছুটি শেষে অ্যাটলেটিকোর অনুশীলনে ফিরলে ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে নিজের ভবিষ্যৎ নিয়ে অবস্থান জানাতে পারেন তিনি। তবে আলভারেজ ইচ্ছা প্রকাশ করলে যে বার্সেলোনার পথ খুলে যাবে তা নয়। অ্যাটলেটিকোকে আগে আলোচনায় বসতে রাজি হতে হবে, এরপরই আলভারেজকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এগোতে পারবে কাতালান ক্লাব। বার্সেলোনার স্কোয়াডেও চলছে পরিবর্তনের হিসেব। পিএসজিতে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের স্কোরার ফেরান তোরেস, তাই আলভারেজকে পাওয়ার ব্যাপারে আগ্রহ বেড়েছে কাতালান ক্লাবটিতে। সময়ও খুব বেশি নেই। লা লিগার নতুন মৌসুম শুরুর আগে নিজের স্কোয়াড নিয়ে পরিষ্কার ধারণা চান ফ্লিক, তাই এই সপ্তাহে আলভারেজকে নিয়ে অবস্থান স্পষ্ট না হলে বিকল্প পরিকল্পনায় চলে যাবে বার্সেলোনা। একদিকে সিমিওনের না, অন্যদিকে বার্সার শেষ চেষ্টা, আর মাঝখানে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আলভারেজ। শেষ পর্যন্ত অ্যাটলেটিকোর অনড় অবস্থান ভাঙবেন তিনি নাকি মাদ্রিদেই থেকে যাবেন, এই সপ্তাহের আলোচনায় দিতে পারে সেই উত্তর। নূরে জান্নাত, সময় সংবাদ। সৌদি আরবে রোনালদো নেইমাররা যেমন সুযোগ সুবিধা পেয়েছিলেন, তুর্কি ক্লাব ট্রাবজনস্পরে ঠিক তেমন বিলাসী জীবন পার করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় কিংবদন্তি ফুটবলারকে মোটা অঙ্কের বেতন দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্য নানা সুবিধা দিচ্ছে ট্রাবজনস্পর কর্তৃপক্ষ। সালাহর স্ত্রীর চুলের যত্নে টাকা, বাবা মা ভাই বোনকে দেওয়া হচ্ছে BMW গাড়ি। সালাহর জন্য আরও থাকছে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি, এমন খবরই এসেছে গণমাধ্যমে। 2025-এ লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতনে চুক্তি করেন সালাহ। বাৎসরিক আয় ছিল 20 মিলিয়ন ইউরো। ট্রাবজনস্পরে সালাহর সেই বেতন বেড়ে দাঁড়িয়েছে 30 মিলিয়ন ইউরো। ক্লাবটির সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন মিশরীয় নাম্বার 10। এ সময়ে ইমেজ রাইটস থেকেও লভ্যাংশ যাবে সালাহর পকেটে। লিভারপুল থেকে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ায় 20 মিলিয়ন ইউরো সাইনিং বোনাস পকেটে পুরেছেন। সালাহর এজেন্টকেও খুশি করেছে ট্রাবজনস্পর। এজেন্ট ফি দেয়া হয়েছে 14 মিলিয়ন ইউরো। এখানেই শেষ নয়, তুরস্কের ক্লাবটি রীতিমতো জামাই আদর দেবে সালার পরিবারকে। সালার স্ত্রীর চুলের যত্নে মাসে 10,000 ইউরো দেবে ক্লাবটি। ঘর সামলাতে গৃহ পরিচারিকার জন্য দেয়া হবে আলাদা খরচ। এমনকি সালার চুক্তিপত্রে টয়লেট টিস্যুর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সালার বাবা মা ভাই বোন স্ত্রীর জন্য আলাদা BMWর ব্যবস্থা করেছে ট্রাবজনস্পর। সালাহ উপহার পেয়েছেন দুবাইয়ে বিলাসবহুল বাড়ি, এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতা থাকছে
থাকছে বছর জুড়ে। এমন আর্থিক চুক্তি প্রমাণ করে কেন এই মিশরীয় ফুটবলার নামে ভারে অন্য সবার চাইতে আলাদা। অনেকেই দাবি করছেন তুরস্কের লিগে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলার মোহাম্মদ সালাহ। লিভারপুলে 9 বছরে 442 ম্যাচে করেছেন 257 গোল, জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা। এবার দেখবার পালা সেই অর্জন দিয়ে তুরস্কের লিগটিকে কতটুকু সমৃদ্ধ করতে পারেন এই তারকা ফুটবলার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে জোড়া গোল করেন ওমর মারমুশ। আরেক ম্যাচে মালয়েশিয়ান ক্লাব জেডিটির সঙ্গে 3-3 গোলে ড্র করেছে চেলসি। এদিকে হারের তিক্ততা পেয়েছে লিভারপুল। মোনাকোর কাছে অলরেডদের হার 3-2 ব্যবধানে। মৌসুম শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত ক্লাবগুলো। তারই অংশ হিসেবে এদিন অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। যদিও ছুটিতে থাকায় অনুপস্থিত ছিলেন দলের অনেক তারকা ফুটবলার। নিরীক্ষার মঞ্চ হলেও শুরু থেকে একে অপরের উপর প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে দুদল, কিন্তু গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। অবশেষে 43 মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন ডোমিঙ্গেজ। বিরতির পর স্বরূপে ফেরে ম্যান সিটি। 57 মিনিটে দলকে সমতায় ফেরান ওমর মারমুশ। এর 2 মিনিট পর আবারও ইজিপশিয়ান ফরওয়ার্ডের ম্যাজিক। 2-1 ব্যবধানে এগিয়ে যায় সিটিজেন। অ্যাথলেটিকো মাদ্রিদ সমতায় ফেরার চেষ্টা করলেও শেষ মুহূর্তে আরও এক গোল হজম করে 3-1 ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এদিন চেলসি মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমের। যদিও মাত্র 14 মিনিটে লিড নেয় জেডিটি। 42 মিনিটে সমতায় ফেরে চেলসি। বিরতির পর লিয়াম দিলাপের গোলে লিড নেয় ব্লুজ। তবে 65 মিনিটে ম্যাচের সমতা আনে জোহর। শেষ দিকে এসে ব্যাপক জমে ওঠে ম্যাচ। 86 মিনিটে ম্যাচে আবারও লিড নিয়ে নিজেদের সক্ষমতার জানান দেয় মালয়েশিয়ান ক্লাবটি। 89 মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে কোনো রকমে মান বাঁচায় চেলসি। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয় 3-3 সমতায়। এদিকে প্রীতি ম্যাচে মোনাকোর বিপক্ষে হারের তিক্ততা পেয়েছে লিভারপুল। আলেকজান্ডার আইজাকের গোলে 16 মিনিটে লিড নেয় অলরেড। 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টস। ম্যাচে লিভারপুলের স্বস্তি বলতে বাস অতটুকুই। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গলোভিনের গোলে ব্যবধান কমায় মোনাকো। দ্বিতীয়ার্ধের শুরুতে বিয়ারেথের গোলে সমতায় আনে ফ্রেঞ্চ ক্লাবটি। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্রানারের গোলে লিভারপুলকে হারিয়ে 3-2 ব্যবধানের জয় নিশ্চিত করে মোনাকো। এস এম ইকবাল, সময় সংবাদ। ব্রিটিশ নাইজেরিয়ান নারী ফুটবলার অ্যাশলি প্লামট্রি কাজ করতে চান বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে। আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশনের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ফুটবলের মাধ্যমে যুব ক্ষমতায়ন নিশ্চিত করা। বাফুফের সভাপতি তাবিতা ওয়াল ও দেশের সেরা বয়সভিত্তিক নারী ফুটবলাররা ছিলেন অনুষ্ঠানে। বাফুফে ও সাবেক লেস্টার সিটি তারকা অ্যাশলি প্লামট্রির যৌথ উদ্যোগে নারী ফুটবলের উন্নয়নে 5 বছরের একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান ঘোষণা করা হয়েছে। এর আওতায় নারী খেলোয়াড়দের অর্থনৈতিক ও পেশাগত স্থায়িত্ব নিশ্চিত করতে কোচিং এবং স্পোর্টস সায়েন্সে দক্ষ করে তোলা হবে। সঠিক বিনিয়োগ ও অবকাঠামো পেলে বাংলাদেশের মেয়েরাও একদিন আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নতুন কুড়ি অনূর্ধ্ব-14 ক্রিকেট ক্যাটাগরিতে 3 জন নারী ক্রিকেটারকে মাঠে প্র্যাকটিস এবং স্কুলে যাওয়া আসার জন্য বাইসাইকেল উপহার দিয়েছেন বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন খুদে ক্রিকেটারদের অভিভাবক সহ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় ঋতুমণি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজু হোসেন পাইকার, বগুড়া ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি, বগুড়া জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ ইসলাম এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান সহ সব কর্মকর্তাবৃন্দ। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। চলে যাচ্ছি মেজবাউল আলিফের কাছে। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময়টা আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।